প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটা প্রশ্ন যেটা নিয়েছি সেটা আছে সিটি কলেজে পড়ছে প্রশ্নটা আসছিল। সেই প্রশ্নটা আমি এখান থেকে নিয়েছি। এটা ডিফারেন্সিয়েশন একটা অঙ্ক। আর দেখো এখানে উদ্দীপক একটা দেয়া আছে। উদ্দীপকটা দেয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। একটা উদ্দীপক থেকে তোমাকে তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো ক নম্বরটা উদ্দীপকের সাথে কোনো মিল নেই। আর ক নম্বরটা বলছে দেখো যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, মানে এটা একটা বক্ররেখা, এই বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের ভুজ নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থী, তাদের ভুজ নির্ণয় করতে বলতেছে এখানে যে একটা বক্ররেখা। তো এই বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল, মানে আমরা তাদের ভুজ নির্ণয় করতে হবে। তার মানে আমি জানি যে এক্স এর মানটা বলা হয় ভুজ, ওয়াই এর মানটা বলা হয় কোটি। তো আমাদের এখানে এক্স এর মানটা বের করতে হবে এবং কোথায়, যেখানে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হবে সেই সকল বিন্দুতে। ওকে, এরপর দেখো যে যেটা দেয়া আছে খ নম্বর প্রশ্নটা যেটা দেয়া আছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার জি অফ এক্স প্লাস জি অফ এক্স বাই জি অফ পাই বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। মানে এখানে যে জি অফ এক্স এর আমার উদ্দীপকটা দেওয়া ছিল, এটা উদ্দীপক অনুসরণ করে এটা করা হয়েছে, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। সেটা জি অফ এক্স যে সাইন অফ এক্স ছিল, সাইন এক্স ছিল। এখন এখানে যেটা বলতেছে যে y ইকুয়াল টু যদি এমন হয় ই টু দি পাওয়ার জি অফ এক্স, ই টু দি পাওয়ার জি অফ এক্স মানে জি অফ এক্স মানটা সাইন এক্স, সাইন এক্স হবে প্লাস জি অফ এক্স বাই জি অফ পাই বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার জি অফ এক্স, মানে হোল, মানে জি অফ এক্স আছে। যদি হয় তবে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, মানে একবার ডেরিভেটিভ করতে হবে। গ নম্বর প্রশ্নটা বলতেছে যদি কিউ, এটা কিন্তু কিউ, কিউ সমান জি অফ এফ জি অফ এম সাইন বার্স এক্স হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কয়ার কিউ টু, মানে দুইবার ডেরিভেটিভ করতে হবে, মাইনাস এক্স এক্স কিউ ওয়ান প্লাস এম স্কোয়ার কিউ ইকুয়াল টু 0। এইটা তোমাদেরকে প্রমাণ করতে হবে, মোটে তিনটা। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন শুরু করবো প্রথম ক নম্বরটা, তো ক নম্বরটা করার আগে তোমাদেরকে একটু বিষয়টা বলি। ক নম্বরটা দেখো কি বলতেছে যে এখানে একটা বক্ররেখা দেওয়া আছে। তো এই বক্ররেখা যে সমস্ত বিন্দুতে, আমাদের খেয়াল করো, যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল। এখন বিষয়টা হচ্ছে তোমরা জানো, যদি মনে করো যে এটা যে একটা বক্ররেখা হয়, আমি যদি একটা বক্ররেখা আঁকি তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। তো মনে করো যে আমি একটা বক্ররেখা আঁকলাম, মনে করো যে এভাবে একটা বক্ররেখা আঁকলাম, সাপোজ এটা একটা বক্ররেখা, ওইটার ইকুয়েশনটা যেটা দেওয়া আছে ধরে নিলাম যেটা তার বক্ররেখা। এখন বিষয়টা হচ্ছে যে যে সমস্ত বিন্দুতে স্পর্শক, দেখো স্পর্শক কোথায় কোথায় আঁকা যায়, এখানে আঁকা যায়, আমরা কিন্তু এখানেও আঁকতে পারি, এখানে আঁকতে পারি একটা, এখানে একটা আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এগুলো কিন্তু স্পর্শক। এখন বলছিল যে যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, দেখো তো এই যে স্পর্শকটা আমি আঁকছি, যে স্পর্শকটা আঁকছি, এই যে আঁকছি সেটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল না? এটা তো এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, তো এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। তো সেক্ষেত্রে হয় কি, দেখো এক্স অক্ষের যদি এক্স অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা জানি যে এখানকার যে ঢাল পাই সে ঢালের মানটা শূন্য হয়, ঢালের মানটা শূন্য হয়, অর্থাৎ এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যদি কোনো একটা স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, মানে এরকম যদি হয়, এরকম যদি হয়, সেক্ষেত্রে ওই সকল বিন্দুতে, মানে এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। তোমরা এটা জানো, তাহলে এটা হচ্ছে ঢাল। ঢালটা হচ্ছে, দেখো খেয়াল করো যে ঢালটা হচ্ছে যে আমরা কি জানি, ঢালটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে ঢাল। আমরা জানি ঢাল ক্ষেত্রে আমরা জানি, ঢালের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে তার ট্যানজেন্টের পরিমাণটা ঢাল। আর এটা কিন্তু আসলে ঢাল বোঝাই, এটা কিন্তু ঢাল বোঝাই। তার কথা হচ্ছে যে যেহেতু এর সঙ্গে এই রেখাটার মধ্যবর্তী কোণ কিন্তু 0, তোমরা জানো যে এই যে স্পর্শকটা টানছি সেই স্পর্শকটা এবং এক্স অক্ষটা এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0, যার কারণে তার ঢালের মানটা 0 হয়েছে। এজন্যই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যদি স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে তার ঢালের মান বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে, সেজন্য আমরা 0 লিখছি।
ওকে, তাহলে আমাদের এখন তাহলে কাজটা কি? প্রথমে কাজটা হচ্ছে যে যেটা দেয়া আছে আমার বক্ররেখাটা তাকে একবার ডেরিভেটিভ করা। কারণটা হচ্ছে এই জন্য ডেরিভেটিভ করবো, কারণটা হচ্ছে যে কারণ বলছিল যেহেতু এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকগুলো হবে, তা ডেরিভেটিভ করে এটাকে আমরা জিরো বানাই দেবো, ঠিক আছে? তোমাদের বললাম আমি কেন জিরো বানাবো, কারণটা যেহেতু এই স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল এবং প্রশ্নে বলছিল এবং সেই অনুসার করে আমরা লিখবো। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে যেটা দেওয়া আছে এটাকে আমরা ডেরিভেটিভ করবো। তা দেখো এখন আমি যদি অঙ্কটা করি, ক নম্বরটা, সেই অঙ্কটা আমরা এই পেজেই করলাম। ক নম্বরটা দেখো, যদি উপরেটা দেখতে পাচ্ছ না, আমি অঙ্কটা তুলে নিতেছি। দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা কিন্তু উপরে দেওয়া আছে, সেটা আমি তুলে নিলাম। তা আমাদের কাজ কি তোমাকে বললাম যে প্রথমে এটাকে ডেরিভেটিভ করব। তা প্রথমে যদি ডেরিভেটিভ করি তার মানে কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে dy বাই dx হয় পাশে। তো এই পাশে কি হয় দেখো, এই পাশে হচ্ছে কত এক্স কিউব আছে যেটা, তাহলে এটা হবে কি 3x মাইনাস 6x মাইনাস 45। ওকে, এখন কথা হচ্ছে তোমাকে আমি এইমাত্র দেখে আসলাম যদি বক্ররেখার স্পর্শকগুলো যদি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে dy বাই dx ইকুয়াল টু 0 হয়। এটা তোমাকে আমি দেখালাম তোমাদের। তাই এখন কথা হচ্ছে যদি এটা হয়ে থাকে, আমাদের প্রশ্ন সেটাই বলেছিল যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের ভুজ নির্ণয় করো। ওকে, তাহলে ভুজ মানে এক্স এর মানটা বের করতে হবে। তো যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তা আমরা এখন লিখতে পারি যে যেহেতু আমরা এই কথাটুকু লিখতে পারি, যেহেতু স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিওয়াই, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, যেহেতু স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের দেয়া আছে কিন্তু আমরা পেয়েছি কিন্তু এটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে যদি একটা ছোট করি, সেটা 3 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে কিন্তু ছোট হয়ে যায়, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 5 15 ইকুয়াল টু মানে 3 15 45 ইকুয়াল টু 0 হয়। এখন তবে এটা মিডল টার্ম করব। তো আমরা এমন দুটো সংখ্যা চুজ করব, যোগ বিয়োগ করলে এটা সমান হবে, গুণ করলে এটা সমান হবে। তো তাহলে 3 আর 5 নিতে পারি। তো আমরা যদি এভাবে নিই x স্কয়ার মাইনাস 5x প্লাস আছে 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, কারণ 5 থেকে যদি 2 বাদ দাও, সরি 3, 5 থেকে যদি 3 বাদ দাও থাকে আছে মাইনাস 2, আবার 3 5 15 হয়। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে একবারে যদি করি, তোমরা এটা জানো, এটা নতুন করে দেখার কিছু নাই, এখানে x এর মানটা একটা 5 হয় আর x এর মানটা এটা মাইনাস 3 হয়, আমি একবারে করে দিলাম। তারপর আমাদের যে প্রশ্নে বলছিল ভুজ বের করো, ভুজ মানে জানো যে এটা হচ্ছে, ভুজ মানে হচ্ছে কি x এর মান, আর যদি কোটি বলতো তাহলে y এর মান। ঠিক আছে, যেহেতু ভুজ বলছে তার মানে ভুজের মানটা, তার মানে আমাদের এটা এবং এটা আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর যদি বলি যে নির্ণীয় ভুজ, আমি এই পেজে লিখে দিলাম, নির্ণীয় ভুজ হচ্ছে একটা হচ্ছে কত 5 আর একটা হচ্ছে মাইনাস 3, x ইকুয়াল টু লিখতে পারো। এটা আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যে প্রশ্ন বলেছিল সেই প্রশ্নটা আমরা এখান থেকে অ্যান্সার করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের যে প্রশ্নটা এখন করব সেই প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতেছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার জি অফ এক্স, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার জি অফ এক্স প্লাস এটা দেওয়া আছে। এখন ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে, খুবই সোজা একটা প্রশ্ন, কঠিন না, যদিও এরকম মানে অনেক স্টাইল করেছে। তো এখন বিষয়টা দেখো, উদ্দীপক কিন্তু একটাই দেওয়া আছে, সে উদ্দীপক কোনটা, সেটা হচ্ছে কি জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, একটি মাত্র উদ্দীপকই দেওয়া আছে। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা আসলে আমরা করব। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমি অঙ্কটা অন্য একটা পেজে করতেছি, যেহেতু এখানে জায়গা নেই, অন্য একটা খাতায় করতেছি। সেটা হচ্ছে অঙ্কটা আমি তুলে নিই আগে। অঙ্কটা কি তুলবো দেখো, y ইকুয়াল টু লেখা আছে ই টু দি পাওয়ার, বা না তুললেও হয়, দেখো এখান থেকে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে খ নম্বরটা, তুলে নিলাম। তাহলে জি অফ এক্স প্লাস এখানে আছে জি অফ এক্স বাই জি অফ পাই বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার জি অফ এক্স। অঙ্কটা এটা আমাদের দেওয়া আছে। এখন উদ্দীপক যেটা দিয়ে আছে জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স,
তাহলে আমরা কি করবো, কি মানটা বসে দেখো, তাহলে ই টু দি পাওয়ার জি অফ এক্স মানে ই টু দি পাওয়ার সাইন এক্স, এটা আমরা লিখলাম। ওকে, প্লাস দেখো এখানে জি অফ এক্স আছে, জি অফ এক্স এর মানটা তাহলে এখানে সাইন এক্স বসালাম, জাস্ট দিয়ে আছে যেহেতু উদ্দীপক এটা। আর এখানে দেখো কিভাবে লেখা আছে, এখানে লেখা আছে যে পাই বাই টু, সরি এটাকে আমি যদি দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু জি অফ পাই বাই টু মাইনাস এক্স, তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি যে যদি এখানে এক্স থাকে এখানে এক্স হয়, এখানে যদি টু থাকে এখানে টু হবে, জাস্ট এক্স এর রিপ্লেসমেন্টে ওইটা বসবে। তো এখন তাহলে পাই বাই টু মাইনাস এক্স আছে, তার মানে এখানে আমি বসাতে পারি, দেখো বোঝো নাকি, সাইন পাই বাই টু মাইনাস এক্স। দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝো নাকি। আর উপরে দেখো লেখা আছে আবার, যেহেতু পাওয়ার হিসাবে জি অফ এক্স আছে, আমি এই জন্য সাইন অফ এক্স লিখলাম, জাস্ট আমি মান বসালাম। এখন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এখানে দুইটা ত্রিকোণমিতি যে অনুসরণ করলে এখানে দুইটা মেকানিজম কাজ করে। একটা মেকানিজম হচ্ছে এমন, যদি এখানে বিজোড় সংখ্যক 90 থাকে, যদি বিজোড় সংখ্যক 90 থাকে তাহলে এই সাইন আর সাইন থাকবে না, সেটা হয়ে যাবে কি কজ। সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়, কজ চেঞ্জ হয়ে সাইন হয়, এরকম ভাবে মানে পরপর সব চেঞ্জ হয়। তো যেহেতু এখানে বিজোড় সংখ্যক 90 আছে, মানে পাই বাই টু মানে কি একটা 90 না, অবশ্যই একটা 90। যেহেতু বিজোড় সংখ্যক 90 আছে, সেক্ষেত্রে এই সাইনটা থাকবে না, সে চেঞ্জ হয়ে যাবে, সে কজে রূপান্তরিত হবে। আর একটা কথা, আরেকটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা এমন যে আমরা কোঅর্ডিনেট ঘোরাবো, কোঅর্ডিনেট ঘোরায় দেখবো যে কোন কোঅর্ডিনেটে সে অবস্থান করে, অন্য জনের ঘরে গেলে কিন্তু সে নেগেটিভ হবে। ঠিক আছে, এখন যদি আমরা কোঅর্ডিনেট ঘোরাই, এখানে দেখো আমরা যদি একটা ছোট্ট করে এখানে একটা কোঅর্ডিনেটটা ঘুরে দেখাই, এখানে দেখাই, তো এখানে আছে পাই বাই টু মাইনাস এক্স মানে 190 মাইনাস এক্স, তাহলে দেখো 190 নিলাম মাইনাস এক্স মানে এই ঘরটা, তো এই ঘরটা তো সকলের জন্য উন্মুক্ত, মানে এই ঘরটা সকলের জন্য প্লাস, যারাই যাবে না কেন এই ঘরটা প্লাস, সেক্ষেত্রে তার মানে এখানে যে মানের মানে মাইনাস বা প্লাস এটা কোনো চেঞ্জ হবে না, প্লাসই হবে, কারণ এই ঘরটা গেছে। দুইটা মেকানিজম কাজ শেষ। আমি তোমাদেরকে আবার বলি, এখানে দুইটা মেকানিজম আছে। একটা মেকানিজম আছে, যদি এখানে বিজোড় সংখ্যক 90 থাকে তাহলে এই সাইনটা থাকবে না, সেটা কজ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা মেকানিজম হচ্ছে এমন, যদি আরেকটা মেকানিজম এমন যে যদি হচ্ছে আরেকটা মেকানিজম যে এই যে কোঅর্ডিনেট ঘোরাবো, কোঅর্ডিনেট ঘোরাবো কেমন করে, দেখো পাই বাই টু মাইনাস এক্স আছে মানে কয় 90 আছে, 190 আছে, তাহলে 190 নিলাম, নিয়ে মাইনাস এক্স মানে কিছুটা কম, তার মানে ঘরটা আছে এই ঘরে যাবে। যদি এই ঘরে যাই সেক্ষেত্রে অল পজিটিভ আমরা জানি, তার মানে এখানে কোনো মাইনাস প্লাস কিছু হবে না, মানে প্লাসই হবে, মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো এই ই টু দি পাওয়ার সাইন এক্স আমি লিখলাম এখানে প্লাস, তো এখন দেখো এখানে সাইন এক্স, তাহলে আমি বললাম কি এটা যদি বিজোড় সংখ্যক 90, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে সেটা হয়ে যাবে কি কজ এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝা নাকি, এই তো এইভাবে করলাম। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা আবার একটু কাজ করব, ই টু দি পাওয়ার সাইন এক্স এখানে আমি লিখলাম প্লাস সাইন এক্স আর কজ এক্স লেখা যায় কি ট্যান এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখন প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু এত কঠিন প্রোটিন এরকম ই করা যা ছিল সেটা কিন্তু অতি সহজে আমরা কিন্তু এটা করে ফেললাম। আর আমাদের কিন্তু এটা ওয়াই ওয়াই আসতেছিল, ওয়াই সমান এটা, মানে সহজ ভাবে এটা এখন করে ফেললাম। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু বলেছে প্রশ্নটাই যে এটা ডিওয়াই বাই ডিএক্স বের করো, অর্থাৎ প্রথম ফার্স্ট ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে। তো এখন কথা হচ্ছে যে তোমরা জানো যে যখন চলকের পাওয়ার চলক হয় তখন কিন্তু আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি না, তখন আমাদের কি লন নিতে হবে পক্ষে। তোমরা জানো যে চলকের পাওয়ার যদি চলক হয়, আবার যদি একাধিক ফাংশন গুণ আকারে থাকে তখন কিন্তু আবার লন নিতে হয়, লন নিয়ে কিন্তু অতি সহজেই আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তা আমরা ঠিক সেই কাজটা এখানে করব। সেই কাজটা কেমন, যেহেতু চলকের পাওয়ার চলক আছে সেক্ষেত্রে এটুকার ক্যালকুলেশন আমরা করে নেব। ঠিক আছে, তা আমরা একটু কাজ করবো, আগে ডিফারেন্সিয়েশন করার আগে আমরা এখন দিয়ে শুরু করবো। স্যার চলকের পাওয়ার চলক বলতে কি বুঝাইছেন? হ্যাঁ, চলকের পাওয়ার বলতে চলক বুঝাচ্ছি। দেখো তুমি যখন ডিফারেন্সিয়েশন করো, মনে করো যে এক্স টু দি পাওয়ার আমরা জানি যে এন থাকে, এক্সটাকে বলা হয় চলক আর এনটাকে বলা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, সে বাস্তব সংখ্যা হতে পারে, মানে বাস্তব সংখ্যায় হয়, 3 হতে পারে, 4 হতে পারে, মাইনাস হাফ হতে পারে, 10 হতে পারে, অর্থাৎ এনটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা হয়, মানে সংখ্যা হয় বা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়। বুঝতে পারছো বিষয়টা? কিন্তু এখানে কাহিনী কি দেখো, এখানে এখানে যে মানটা আসবে এটা কিন্তু একটা চলক, tan x, এটা কিন্তু একটা চলক, তার পাওয়ার হিসাবে কিন্তু যেটা আছে sin x, এটা কিন্তু একটা চলক, কিন্তু সংখ্যা টংকা না। আমি যদি বলি যে এখানে 4 আছে কি 5 আছে বা 6 আছে বা -5 আছে এমন কিন্তু না।
আছে কেমন, একটা চলক আছে sin x আছে। বুঝতে পারছো যে প্রশ্ন করছো? জি স্যার। মানে উপরে কিন্তু সংখ্যা আছে, যেমন আমি যদি এখানে তোমাকে বলতাম x⁻⁻5, তাহলে তুমি ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে -5টা সামনে এসে আরো 1 বিয়োগ হতো, তোমরা এটা জানো। কিন্তু এখানে তো সংখ্যা নাই, এখানে যেটা দেখতেছো এটা একটা চলক। যেমন আমরা অনেক সময় যখন ক্যালকুলেশন করছি x⁻⁻x⁻⁻ এরকম ক্যালকুলেশন করছি, আমরা বলছি যে এর ডিফারেন্সিয়েশন করো, তখন দেখো এটা কিন্তু চলক, তার পাওয়ার হিসেবে যেটা আছে এটাও কিন্তু চলক। তো আমরা যখন দেখব যে যখন চলকের পাওয়ার হিসাবে চলক থাকবে, অর্থাৎ সংখ্যা বাদে অন্য কিছু থাকবে, তখন আমরা করব কি, এই ধরনের ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ধরে নিব, লন ধরবো। তো আমরা যেহেতু এই যে এটা ফাংশন, তার উপরে পাওয়ার হিসাবে সংখ্যা নাই, চলক আছে, যার কারণে আমরা করব কি, এটাকে ধরে নেব, প্রথমে আগে ধরে নেব আর নিজে ক্যালকুলেশন। তো আমি এখন ধরবো যে এখন y1 ইকুয়াল টু, ধরে নিলাম, এখন ধরি y1 ইকুয়াল টু 10 x⁻sin x। দেখো এটা আমরা ধরে নিলাম। এখন খেয়াল করে দেখো তো, বলতেছি চলকের পাওয়ার সংখ্যা না, চলকের পর একটা চলক, যার কারণে উভয় পক্ষে লন নিতে হয়। এই যে লন নিলাম, এই যে লন নিলাম, লন যদি নিই, দেখো 10x, তারপরে কি হবে, তার পাওয়ার হিসাবে আমাদের আছে কত, sin x, এটা আছে। তো এখন কথা হচ্ছে যে তুমি জানো যে লনের ক্ষেত্রে হয় কি, এই এক্সটা কিন্তু সামনে চলে আসে, মানে sin x টা সামনে চলে আসে। আমরা যদি জানি যদি লন যদি x⁻n হয়, তাহলে nটা কিন্তু সামনে এসে আমরা কিন্তু লন x লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি, আমরা জানি এটা। সেজন্য আমরা করলাম কি, এই sin x টা সামনে চলে আসবে। তো sin x যদি সামনে চলে আসে তাহলে এভাবে লেখা যায় না, যে sin x মানে পাওয়ারটা সামনে চলে আসবে, ln 10x। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝা নাকি? এভাবে লেখা যাবে, মানে পাওয়ারটা সামনে এসে এভাবে লেখা যাবে, আর এই পাশে লন y1 আছে। এখন আমরা করব কি, এইটাকে ডিফারেন্সিয়েশন করব। দেখো এগুলো কিন্তু রাফ, এগুলো রাফ করলাম। এখন যদি একটু মিউট থাকলে ভালো হয়, বা সাউন্ড আসতেছে সত্যি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটাকে এখন ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। এখন দেখো লন y1 আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যদি লন x কে ডিফারেন্সিয়েশন করো, সেক্ষেত্রে আছে তাহলে 1 1 বাই বাই x। x হয়। এখানে y1 আছে, ধরে নিলাম যে এটা y1 না, এটা x, তাহলে ln x ধরে নিলাম। বুঝতে পারছো বিষয়টা? এটা মনে করে y1 না, মনে মনে ধরলাম এটা x, ln x। এখন যে ln x কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1 বাই x হয়, মানে 1 বাই y1 হয়। 1 বাই কিন্তু যেহেতু এটা x না, এজন্যই আমাদেরকে আবার একে ডেরিভেটিভ করতে হয়, এটা চেইন রুল বলা হয়, এটাকে ধরে করলে আরো হয়। এটাকে আবার ডেরিভেটিভ করলে হয় কি, dy1 বাই c dx। কথা কি বুঝতে পারছো? একটা আবার বলবেন? হ্যাঁ, খেয়াল করে দেখো যে আমরা এই যে এখানে যে ln x ধরছি, ln x কে ডেরিভেটিভ করলে 1 বাই x হয়, এটা কিন্তু আমরা জানি, এটা আমরা জানি। দেন বিষয়টা হচ্ছে যখন দেখবা যে আমরা সূত্রের বাইরে অন্য কিছু থাকে, যেমন এখানে ln y1 সূত্রের বাইরে, কিন্তু এটা আমাদের কিন্তু এখানে x থাকার কথা, বাট এখানে আছে কিন্তু y1, তখন আমরা মনে মনে ধরে নিব যে y1 টা কি, আসলে y1 টাকে আমি x ধরে নিব, y1 টাকে x ধরে নি মনে মনে, তাহলে ln x হয়। এখন ln x কে ডেরিভেটিভ করলে 1 বাই x হয়, সে 1 বাই x লিখলাম, আর y1 লিখলাম। কিন্তু যেহেতু এটা হচ্ছে তোমার x না, যার কারণে ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, এটা আমাদের নিয়ম। ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, এটা চেইন রুল বলা হয়। এটা তোমরা যখন স্যার শিখাইছে, এটা অবশ্যই শিখাইছেন, তখন হচ্ছে এটা x আবার আবার একে ডেরিভেটিভ করতে x এর সাপেক্ষে, তাই y1 টাকে যদি ডেরিভেটিভ করো, সেটা dy1 বাই dx হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে আসো, এই পাশে যেটা, এই পাশে কিন্তু দেখো ইউভি মেথড, এখানে দুটো ফাংশন, এখানে একটা ফাংশন আছে, এখানে একটা ফাংশন আছে। এটা আছে কি তোমার ইউ ফাংশন, এটা আছে ভি ফাংশন। তো ভি। ইউভি ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যদি ইউভি ফাংশন থাকে, তাহলে একটাকে ধরে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এখন খেয়াল করে দেখো, যদি আমি ইউটাকে রেখে দিই, যদি আমি ইউটাকে রেখে দিই, মানে সাইন এক্সটাকে রেখে তাহলে দিই, sin x হবে এটা হচ্ছে 1 dd। বাই, আমি ডিডিএক্স লিখলাম না, একবারে করতেছি, তোমরা এখন তো শিখে গেছো, এখন আর ছোট নাই, আচ্ছা একবারে করতেছি। তো আমি যখন একে রেখে দিলাম, এটাকে ডেরিভেটিভ করতেছি, তাহলে লন, দেখো তাহলে এটা কিন্তু 1 আবার বাই দেখো 10x। 1 বাই 10x। এখন কথা হচ্ছে যে যেহেতু এটা কিন্তু x না,
তুমি এটা x ধরে নিয়েই 1/x করছো, কিন্তু এটাকে হ্যাঁ, কিন্তু তাহলে ওকে x আবার ডেরিভেটিভ করতে ওটাকে হবে। আবার ডেরিভেটিভ করলে tan কে করলে sec স্কয়ার x হয়। কথা কি sec বুঝতে পারছো স্কয়ার বিষয়টা? x। হ্যাঁ, জি এরপর এটা স্যার। লিখলাম। এরপর দেখো যদি প্লাস, আমি জায়গা নাই তারপর এজন্য এটা আবার কিন্তু রাফ। এবার ln এখন করব কি, এই ln x, ভিটাকে রাখলাম, ভিটাকে রেখে দিলাম, ভিটাই করছিলাম প্রথমে, এবং ভিটাকে রাখলাম। ভিটাকে তাহলে রাখলে এখানে cos sin x। x হয়, এটা হচ্ছে cos x হয়। ওকে, এখন তুমি তারপর যদি মোটামুটি দুইটা আমাদের, x না, ওকে আবার ডেরিভেটিভ করব না? না আর তো করবো না আমরা, আমার তো হয়ে গেছে, আর কি করব, কোনটাকে করবো বললাম? বললাম আচ্ছা, না না বুঝতে পারছি, আমি ভাবছি আর sin তো করা x লাগবে এ না। x নাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না, x কে করলে 1 হয়, তুমি যদি মনে 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 করতে যে আসলে আমি কি এটা x কে জি করব, জি স্যার, x কে করলে কিন্তু 1 ই হয়, ওটা লেখা লাগে না। 1 হবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এটা দেখো, এখন যে একটু কাজ করি, যে 1/y1 আমি রাখলাম, dy1/dx এটা রাখলাম, ইকুয়াল টু, এটাকে যদি একটু কাজ করি, এটাকে দেখো tan x মানে sin x বাই cos x, অর্থাৎ cos x টা উপরে চলে যায়, একটা কাটাকাটি করলে এখানে শুধু স্যার, থাকে হচ্ছে, বলো। স্যার যে সেকেন্ডের চেইন রিঅ্যাকশনটা বুঝতে পারছি, কিন্তু ফার্স্ট এর চেইন রিঅ্যাকশনটা না স্যার এখনো বুঝতে চেন পারলাম না। রিয়াকশন না, ওখানে চেন যদি রুল, চেন রুল। ও আচ্ছা, হ্যাঁ চেইন রুলটা। হ্যাঁ, চেন রিয়াকশন তো তোমার হচ্ছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে না, ম্যাথ হচ্ছে চেন রুল, এটা বুঝোনি না এই প্রথম অংশটা। হ্যাঁ সেকেন্ডটা বুঝতে পারছি, বাট ফার্স্ট এরটা বুঝতে পারিনি। হ্যাঁ খেয়াল করো, এখানে তুমি মনে করো যে এখানে y1 আছে না, তুমি এটাকে জি স্যার। ধরো হচ্ছে x ধরে, ln x মনে করো, ln x। আচ্ছা স্যার, যেহেতু এখানে x দিয়ে মানে x দিয়ে পুরোটাকে ডিফারেন্সিয়েট করব, তাই বলে কি ওটাকে আবার x দিয়ে ডিফারেন্সিয়েট হ্যাঁ করতে হ্যাঁ, হবে, অবশ্যই যেটা x অবশ্যই ছিল না অবশ্যই। বলে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার। মানে তোমাকে যদি আমি আর একটু যদি ক্লিয়ার করি অন্য পেজে, সেটা হচ্ছে মনে করো যে যেটা আছে আমাদের ছিল তো ln y1, এটা ছিল না, তো জি আমি তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, যার কারণে এখানে তো 1/y1 লিখলাম, মানে 1 ln x ধরার কারণে। এখন বিষয়টা হচ্ছে এইটাকে আবার ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, এটা তো অপারেটর, আর এখানে একটা y1 থাকবে, সেজন্য জি স্যার। 1/y1 ইনটু হচ্ছে dy1 বাই হচ্ছে কি dx, y1 এটা হয়েছে, dx। এটা হয়েছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এই জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা তো আমি লিখে নিলাম, এখন আমি বলতেছি এখানে কাটাকাটি করলে তোমার হচ্ছে এখানে তো tan কে ভাঙলে sin বাই cos x হয়, sin sin কাটা গেলে cos x টা উপরে চলে যায়, আবার এখানে তার মানে sec স্কয়ার x আছে, তাহলে কাটাকাটি করলে কি হয় বলতে পারবা, sec মানে 1/cos স্কয়ার, তার মানে এখানে একবারে কাটাকাটি করলে sec x হওয়ার কথা। দেখো তো বুঝো নাকি, করতে হবে। মানে এটা সম্পূর্ণ ক্যালকুলেশন sec x হওয়ার কথা, তারপরে এখানে হচ্ছে cos x, আর cos x ইনটু ln tan x, আমি এটা আমরা লিখলাম। ওকে, এটা আমরা এখান থেকে লিখে নিলাম, এটা ক্যালকুলেশন করলে এটা হওয়ার কথা, কারণ sec স্কয়ার x মানে কি লেখা যায় 1/cos স্কয়ার x, আর এখানে একটা cos x থাকবে, সেই cos x কাটাকাটি করলে হ্যাঁ হ্যাঁ স্যার। 1/cos x মানে sec x হবে, এরকম লেখা জি যাবে। স্যার। আর কথা হচ্ছে যে এখানে যে 1/y1 আছে এখানে কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু ওই পাশে পার করে দিতে হবে, তার মানে dy1 বাই dx ইকুয়াল টু এই y1 টা ওই পাশে পার হয়ে গেলে এইভাবে হয়, দেখো বুঝো নাকি, তাহলে sec x প্লাস cos x ইনটু ln tan x। এই পর্যন্ত কি বুঝেছো? এ পর্যন্ত। এখন কথা হচ্ছে যে জি এই যে স্যার। আমরা y1 সমান ধরছিলাম একটা বিষয়, সে মানটা কিন্তু এখন বসা দেওয়া লাগবে। তাই y1 সমান ধরছিলাম দেখো উপরের দিকে tan x টু দি পাওয়ার sin x, 10 এটা কিন্তু x আমি to the ধরছিলাম, power sin সেটা x। কিন্তু আমি এখন বসাবো। তার মানে এখানে বসাবো tan x টু দি পাওয়ার sin x, বসাই দিলাম এই মানটা, তারপর যা আছে তাই লিখবো, sec x প্লাস cos x ইনটু ln tan x। এই তো। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, সেটা হচ্ছে খেয়াল করো, আমি কিন্তু যেটা বের করলাম এখন, সেটা কিন্তু এই অংশটার, এই যে এই অংশটা কিন্তু ডেরিভেটিভ করা হয়ে গেছে, আমাকে বলছিল না যে এই অংশটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, মানে সরি, বলছিল পুরোটারই ডেরিভেটিভ করতে বলছে, পুরোটা, এই যেখানে যেটা ধরছিলাম এটা পুরোটা ডেরিভেটিভ করতে বলছে x এর সাপেক্ষে, তার আমি আলাদাভাবে এইটুক নিয়ে আগে কাজ করে নিলাম, এইটুক কাজ করে নিলাম, কাজ করে নিয়ে কিন্তু x যেহেতু আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছিল, তাহলে কিন্তু ওই অংশটুকুর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু হয়ে গেছে। কথা ক্লিয়ার? ওই অংশটুকুর x এর সাপেক্ষে কিন্তু ডেরিভেটিভ আমার হয়ে গেছে, বুঝতেছো কি? জি স্যার। হ্যাঁ, এখন বাকি থাকলো হচ্ছে দেখো এই অংশটুকুর, এই যে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এখন আমি যদি পুরোটা, তার মানে আমি এখন কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমি অন্য একটা পেজে দেখাই, এই পেজে তো জায়গা নাই, তো এখন খেয়াল করে দেখো তো,
যে এটা আমি আমাদের অঙ্কটা শেষ পর্যন্ত কি ছিল, এখানে প্রথম অঙ্কটা ছিল ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস মূলত tan x টু দি পাওয়ার সাইন এক্স, একে ডেরিভেটিভ করতে বলছে আসলে। হ্যাঁ এটা এখন খেয়াল করে দেখো তো যে y সমান আমি এটা যা আছে তাই লিখলাম, প্লাস এইটুকু সমান ওয়াই ওয়ান ধরছিলাম না, এই যে ধরছিলাম যে ধরি ওয়াই ওয়ান সমান আছে এটা, জি এটা স্যার। ধরছিলাম না, তাহলে সেটা আমি ওয়াই ওয়ান এখন বসাই দিলাম। ওকে, এখন দেখো আমাকে তার মানে আমাকে মূল অঙ্কটা ছিল আসলে এটা, আমাদের মূল অঙ্কটা ছিল এটা, জাস্ট আমি ধরে নিয়ে কিছু কাজ করছিলাম। তাই এখন যদি এটাকে ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে কি হয়, দেখে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো তো ডিওয়াই বাই ডিএক্স হয় এই পাশে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, আর এই পাশে তুমি একটা জানো যে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যাকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এটাই হবে। ওইটাই হয়। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স কে যদি তুমি ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স হবে সাইন ইনটু, এক্স, আর সাইন আর এক্স কে সাইন আবার এক্স কে আবার ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে করলে cos cos x। এক্স হবে। ওকে, প্লাস এই পাশে ওয়াই ওয়ান আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে কি ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স। কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার না, বুঝতে পারছো? তো পুরোটা লিখবো না? হ্যাঁ আমি লিখবো, আগে বলি আগে ওয়াই ওয়ান কে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স হয়। এখন কথা হচ্ছে আমি এর এই যে এই পেজে ওই ডি ওয়াই ওয়ান বাই ডি ওয়াই এক্স মানে মানটা কিন্তু বের করছি, এই যে মানটা কিন্তু আমি বের করে নিছি, মানে ধরে নিয়ে ক্যালকুলেশন করছিলাম, এর মানটা কিন্তু আমরা বের করে নিছি, সেই মানটা এখন আমি বসাই দেবো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তো যদি সেই ডিরেক্ট বসাই তাহলে কি হ্যাঁ না, সেক্ষেত্রে ডিরেক্ট ভুল বসা দিলে হবে? সমস্যা নাই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই জাস্ট এই কাজটা করছি, তাছাড়া ডিরেক্ট বসা দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো বিষয়টা, যার কারণে আমি এতগুলো করা, তাছাড়া কিছু সরাসরি অঙ্কটা করা যায়, ঠিক আছে, ধরে ধরে করলে একটু ভালো হয় সেজন্য আমি করছি। তো ই টু দি পাওয়ার সাইন এক্স এই যে নিলাম ইনটু এখন কজ এক্স প্লাস এই যে ডিওয়াই ওয়ান বা ডিএক্স এর মানটা কিন্তু বের করে নিয়েছিলাম এখানে, সেই মানটা এখন বসাবো, সেটা হচ্ছে এটা, অর্থাৎ tan x টু দি পাওয়ার সাইন এক্স, তারপরে হচ্ছে sec x, তারপর হচ্ছে প্লাস cos x ইনটু ln tan x। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বিষয়টা বুঝো নাকি, এটা আমাদের এখানকার অ্যান্সার, আমাদের অ্যান্সারটা এখানকার এটা, আমাদেরকে ডেরিভেটিভ করতে বলছিল সেটা আসলে এটা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয় নম্বর অঙ্ক, গ নম্বর অঙ্কটা। স্যার সৃজনশীলটা কি বইয়ে আছে? এটা বই নাই, এটা হচ্ছে তোমার সিটি কলেজ, মানে ঢাকা তো সিটি কলেজ চিনোই হয়তোবা, এই যে নিউ মার্কেটের পরেই ওই সিটি কলেজে প্রশ্নটা মানে টেস্ট পেপারে এসেছিল, মানে টেস্ট পরীক্ষায়, ওই টেস্ট পেপার থেকে আমি প্রশ্নটা সলভ করেছি, বই নাই সৃজনশীলটা, বুঝতে পারছো বিষয়টা, মানে টেস্ট পেপার থেকে আমি প্রশ্নটা সলভ করেছি, টেস্ট পেপারে এই প্রশ্নটা আছে, আমি দেখলাম সিটি কলেজে প্রশ্নটা আসছিল। তো এখন গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বরটা বলছে আমরা কিন্তু উদ্দীপক জি অফ এক্স একটাই দিয়ে আছে সাইন এক্স, তো গ নম্বরটা বলতেছে যদি কিউ সমান জি অফ এম সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে এটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এমন কঠিন না, খুবই সোজা একটা প্রমাণ, যে এটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ আছে না, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ওই অধ্যায়ে কিন্তু এই প্রশ্নটা আছে, জাস্ট একটু মডারেট করছে, মডারেট করার পরে এভাবে দিয়েছে, মানে প্রশ্নটা একই রকম প্রশ্ন, একই প্রশ্ন, জাস্ট এখানে শুধু মডারেট করছে। তো বিষয়টা হচ্ছে যে গ নম্বর প্রশ্নটা সবই বই থেকে দেয়, আসলে একটু মডারেট করে দেয়। তো গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা হচ্ছে দিয়েছে কিউ ইকুয়াল টু জি অফ এম সাইন ইনভার্স এক্স। এখন কথা হলো আমাদের কিন্তু দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু কিন্তু সাইন এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ওই উদ্দীপক দিয়ে আছে সেটা দিয়েছে জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা কিন্তু উদ্দীপক। তাই কথা হলো দেখো এখানে যেটা দিয়েছে জি অফ, শুধু জি, এক্স কিন্তু নাই, যদি এক্স না থাকে তাহলে আমি যদি এখান থেকে এক্সট্রা বাদ দিয়ে দিই, এখানে তো এক্স ছিল, এক্সট্রা বাদ দিই, তাহলে অবশ্যই এখান থেকে এক্সট্রা বাদ দিতে হবে। কথা কি বুঝতে পারছো? আমাদের উদ্দীপক দেওয়া ছিল জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আর আমাদের যেহেতু অঙ্কটা প্রমাণ করতে হবে এখানে জি দিয়ে কোনো এক্স টেক্স নাই, জি অফ এক্স নাই, এই জন্য আমি করলাম কি উভয় পক্ষ থেকে এক্সট্রা বাদ দিয়ে দিলাম, তা জি ইকুয়াল টু সাইন হবে। তাহলে সুতরাং আমি তাহলে কি করতে পারি, কিউ ইকুয়াল টু এই জি অফ এর পরিবর্তে বসাতে পারি সাইন, সাইন এম ইনটু সাইন ইনভার্স এক্স, আমরা কিন্তু এটা বসাতে পারি। দেখো উদ্দীপক যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি কিন্তু এই জি এর মানটা শুধু নিলাম, জি এর জি অফ এক্স সমান সাইন এক্স, তাহলে জি সমান হবে সাইন, এখানে যেহেতু আমাদের প্রশ্নটা বলতেছে জি কিউ ইকুয়াল টু জি অফ এম সাইন ইনভার্স এক্স, এই জি এর পরিবর্তে আমি যে সাইন পাইলাম
সাইনটা আমি এখানে বসাই দিলাম, জাস্ট কিছুই না। এখন কথা হলো দেখো, এখন তুমি জানো যে সাইনের সঙ্গে যা থাকে সবই কিন্তু অ্যাঙ্গেল বোঝায়। আরো যদি অনেক বড় কিছু থাকতো তাও কিন্তু সে অ্যাঙ্গেলই বোঝাতো। তার মানে এটা আমাদের একটা অ্যাঙ্গেল। এখন যদি আমি খেয়াল করে দেখো, প্রশ্নটা বলতেছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার কিউ টু, কিউ টু বলতে বোঝায় যে দুইবার ডেরিভেটিভ করা, দুইবার ডেরিভেটিভ অ্যাঙ্গেল কি বুঝাইছেন মানে আপনি? কোণ, কোণ মানে আমরা এই যে কোণ, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, মানে বলতে বোঝায় যে মনে করো যে আমরা তো জানি যে সাইনের সাথে সাইনের পর থিটা হয়, থিটাটাই হচ্ছে জি কি স্যার। সাইনের কিন্তু একটা কোণ। আর এখানে যদি আরো অনেক কিছু থাকতো, মানে করো যে সাইনের পরে যদি এরকম অনেক কিছু থাকতো, সবই কিন্তু এই সাইনের কোণ হিসেবে কোনই হতো। চিহ্নিত হতো। হ্যাঁ, তো এখন যে বিষয়টা আসছে যে দেখো তাহলে কিউ ইকুয়াল টু এটা পাইলাম। তো এখন যদি আমি এখানে খেয়াল করে দেখো, প্রশ্ন বলছে কিউ টু, কিউ টু বলতে বোঝায় যে একে আছে দুইবার ডেরিভেটিভ করতে হবে। যেমন তুমি আমরা অনেক সময় যে এ প্রাইম বলি, এটা বলতে একবার ডেরিভেটিভ বোঝায়। যদি দুইবার এরকম দুই প্রাইম থাকতো তাহলে দুইবার ডেরিভেটিভ বোঝায়। আবার যদি বলি যে ওয়াই ওয়ান, তাহলে বোঝাচ্ছে একবার ডেরিভেটিভ। ওয়াই টু বলতে বোঝাচ্ছে দুইবার ডেরিভেটিভ। তো যেহেতু এটা কিউ দিয়ে শুরু হয়েছে, কিউ দিয়ে শুরু হয়েছে, সে কিউ টু বলতে বোঝাচ্ছে যে দুইবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, আমরা দুইবার ডেরিভেটিভ করি। এখন যদি এক্স এর সাপেক্ষে আমরা প্রথমবার ডেরিভেটিভ করি, তাহলে হয় দেখো কিউ ওয়ান, একবার ডেরিভেটিভ মানে কিউ ওয়ান ইকুয়াল টু একে যে ডেরিভেটিভ করি তাহলে কি হয়, তো এটা মনে করো সাইন থেটা, সাইন থিটাকে যে ডেরিভেটিভ করে তাহলে কস থিটা হয়, তাহলে কজ এম ইন্টু সাইন ইনভার্স এক্স। এখন কথা হলো যে যেহেতু আমি এটাকে সাইন থিটা ধরছি বা সাইন এক্স ধরছি, যাই ধরছি, সেই হিসাব করে কজ এটা হলো। যেহেতু এটা আবার থিটা না, সিঙ্গেল থিটা না, বা সিঙ্গেল এখানে এক্স না, অন্য কিছু, এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হয়, এমটা তো কনস্ট্যান্ট, এমটা থাকলো সামনে, সাইন ইনভার্সকে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা এরকম স্টাইলে যদি থাকে তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা প্রমাণ করা 1 - x² প্রমাণ করা। দেখো ওখানে কিন্তু রুট মোট কিছু নাই, 1 - x² আসবে। তো আমরা করবো কি, এই যে রুট আছে এটাকে আমরা ভ্যানিশ করবো। যে রুটটাকে যে ভ্যানিশ করতে চাই অবশ্যই তাহলে কি উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো আমরা করবো কি, বর্গ করব। তো বর্গ করলে কি হয়, এখানে এপাশে কি ওয়ান স্কোয়ার হয়, আর এই পাশে হচ্ছে কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, আর এই পাশে হচ্ছে এম স্কোয়ার ইন্টু 1/1 - x² হয়। দেখো বর্গ করছি। এখন বর্গ করার পরে আমি এই 1 - x² এই পাশে রাখবো না, এটাকে আমরা করবো কি এই পাশে গুণ করে দেবো। তো এই পাশে যেহেতু ভাগ আছে তো এই পাশে এলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি, কিউ ওয়ান স্কোয়ার 1 - x² ইকুয়াল টু, আর একটা কথা বলে রাখি, এম স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এখানে রাখলাম, এই কজ স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করবো, দেখো এটাকে কিন্তু 1 - sin², এটা কিন্তু এভাবে ক্যালকুলেশন করা যায়। কেন করতেছি সেটা তোমাকে বলতেছি। এটা কিন্তু লেখা যায়, জানো কি, কজ কি আমরা এটা লিখতে পারি। এটা লেখার কারণটা একটাই, সেটা হচ্ছে যে আমরা করব কি, মান বসাবো। এটা কজ নিয়ে আমরা রাখবো না, কজটাকে চেঞ্জ করে ফেলবো। কারণ দেখো এই কজের পরিবর্তে কিছু লেখা যায় না, বাট এটাকে যদি তুমি চেঞ্জ করো সেটা কিন্তু সাইন হয়ে যায়, আর সাইন সমানে কিন্তু লেখা যায় আবার কিন্তু কিউ। আমরা এই জন্য চেঞ্জ করলাম। তাহলে 1 - এর পরিমাণটাকে কি বলবো, কিউ বলতে পারি, তারপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার। দেখো তো বুঝো নাকি, জাস্ট মান বসাই দিলাম। ওই যে কিউ সমান ছিল সাইন এটা, যার কারণে আমরা করলাম কি, এই কিউ এর মানটা এই সাইনের পরিবর্তে কিউ বসাই দিলাম। ওকে, এটা মূলত আমাদের আসলো। তো এখন যদি তাহলে একে এই পাশে আসতেছে কত, কিউ 1 স্কোয়ার 1 - x² ইকুয়াল টু এটা। এখন আবার আমরা ডেরিভেটিভ করব। তা আবার যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তো দেখো এই পাশে ইউ ভি ফাংশন আছে, এটা ইউ, এটা কিন্তু ভি, দুইটা ফাংশন গুণাকারে আছে। তো এটাকে যদি ইউটাকে আমি প্রথমে রেখে দিই, কিউ 1 স্কোয়ারটা রেখে দিই, তাহলে এই পাশে যে ডেরিভেটিভ করি, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয় যেহেতু কনস্ট্যান্ট, আর x² কে মাইনাস মানে -2x হয়, এই -2x লিখলাম, দিয়ে প্লাস 1 - x² রাখলাম, এটাকে ভিউটাকে রেখে দিলাম। ইউটাকে যে ডেরিভেটিভ করি, দেখো কিউ1 স্কোয়ার Q2 হয়ে যাবে। 2 কিউ1 হয়, সাথে একটা আবার কিউ2 হয়, এটা মনে হয় বুঝনি। সেটা হচ্ছে কেন হয় বলি, এটা যদি x² হতো, শুধু x² হতো, সেক্ষেত্রে কিন্তু 2x হতো এখানে। যেহেতু x² না, অন্য কিছু, এজন্য এটাকে আবার যে ডেরিভেটিভ করো
মানে Q1 আছে, আরেকবার ডেরিভেটিভ করলে Q2 হবে। বুঝতে পারছো? মনে করো যে তোমার আছে dy/dx, তার একবার ডেরিভেটিভ করলে কত হবে? d2y/dx² হবে না? জি স্যার। তাহলে আগে যদি y1 থাকতো, এখন হবে কি y2, তাহলে Q1 থাকলে এখন হবে Q2। ওকে, এ পর্যন্ত শেষ। এখন কথা হচ্ছে যে এটা তো কনস্ট্যান্ট সামনে রাখলাম, এন্ড 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, আর এই যে Q² আছে একে ডেরিভেটিভ করলে 2টা সামনে এসে 2Q হয়, ইনটু এই Q কে ডেরিভেটিভ করলে আবার আছে Q1 হয়। কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন কথা হচ্ছে দেখো খেয়াল করে, যে সব জায়গায় আমরা দেখতেছি যে 2Q1 আছে, এখানে দেখো 2Q1 আছে, অথবা একটু সহজ করে যদি 2x(Q1)² প্লাস 1 - x² 2Q1 Q2 ইকুয়াল টু এখানে -2m² Q ইন্টু Q1। এখন একটু খেয়াল করে দেখবা যে সব জায়গাতেই 2Q1 আছে, এখানে 2Q1 আছে, এখানে 2Q1 আছে, এখানে কিন্তু 2Q1 আছে। তা 2Q1 যদি সব জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা সবগুলোকে 2Q1 দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি হয়? এখানে থেকে -xQ1, এখানে চলে গেলে থাকে আছে +1 - x² Q2, আর এখানে থাকে দেখো 2 আর Q1 চলে গেলে -m² Q। -m²। এখন আমরা সাজাবো, সাজালে আমাদের অঙ্কটা শেষ। 1 - x², এই যে Q2, এই পাশে যদি এটাকে -xQ1, আর এই পাশে শেষ হয়ে আসলে m² Q = 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, সম্ভবত এটাই প্রমাণ করতে বলছিল। হ্যাঁ হ্যাঁ, =0 প্রমাণ করতে বলছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত। দেখো আমাদের প্রশ্ন বলেছিল যে Q সমান যদি এত হয়, প্রমাণ করা যায় 1 - x² Q2 - xQ1 + m² Q = 0। এটাই কিন্তু আমরা সেটাই এখানে প্রমাণ করলাম। খুবই সোজা একটা প্রশ্ন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানকার যে ডিফারেন্সিয়েশন যে প্রশ্নগুলো হয়, এটা খুবই সোজা, খুবই সোজা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই তো আজকে ছিল আমাদের এখানকার আজকের যে ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটা এসেছিল, সে প্রশ্নের সলভ। ঠিক আছে, আমি মোটামুটি অনেকদিনই ক্লাস নিলাম এই ডিফারেন্সিয়েশনের উপর, আর 2-1টা ক্লাস নিয়ে তারপর ইন্টিগ্রেশন শেখাবো। আর এর ভিতরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে স্পেসিফিক ভাবে, সেটা আমাকে বলতে পারো, আমি ইনশাল্লাহ ওটা সলভ করে দেবো। তো ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।